আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের শরীরে নানাবিধ রোগ হয়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হয়ে থাকি, কিন্তু আমাদের সমস্ত রোগসমূহের একটি বৃহৎ অংশ জুড়ে রয়েছে হরমোনজনিত সমস্যা বা হরমোনের অভাবজনিত অথবা বৃদ্ধিজনিত কারণে বিভিন্ন সমস্যা। প্রিয় দর্শক, অনেক রোগে আমরা ভুগে থাকি দীর্ঘদিন, কিন্তু আমরা হয়তো জানি না যে সেটি হরমোনজনিত সমস্যার কারণেই হচ্ছে। আজকে আমরা জানবার চেষ্টা করব যে হরমোনজনিত রোগগুলো কি কি এবং কমন বা সাধারণ রোগগুলো কি কি, সেগুলি থেকে পরিত্রাণের উপায় কি। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়ে ডায়াবেটিস এবং হরমোনজনিত সমস্যা। আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডক্টর ইয়াসমিন আক্তার, সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষে। জি, আজকে আমরা হরমোনজনিত সমস্যা সম্পর্কে যেহেতু জানতে চাইছি, হরমোনজনিত সমস্যাগুলো কি কি হয় সেগুলি যদি একটু নাম করে বলেন। ধন্যবাদ। আসলে আমাদের অনেকগুলো হরমোনজনিত সমস্যার মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সবাই মনে করে যে ডায়াবেটিসটা। আসলে ডায়াবেটিস একটি ইনসুলিনজনিত হরমোনের কারণে হয়ে থাকে, সেই জন্য এটা হচ্ছে প্রধান, এবং এটি একটি মেটাবলিক ডিসঅর্ডার, তাই এটি একটি প্রধান সমস্যা। এছাড়াও যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে থাইরয়েড সমস্যা, অর্থাৎ থাইরয়েডজনিত সমস্যার কারণে হতে এটা বৃদ্ধি হতে পারে, আবার কমেও যেতে পারে। অন্যদিকে যেটা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কারো অত্যাধিক ওজন বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু হরমোনের কারণে হতে পারে। অল্প বয়সেই আপনার প্রেশার বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও হতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাচ্চারা গ্রোথটা ঠিক মতো হচ্ছে না, অর্থাৎ যেরকম বৃদ্ধি চাচ্ছি সেরকম বৃদ্ধি হচ্ছে না, সেটা নিউট্রিশনালও হতে পারে, আবার হরমোনের কারণে হতে পারে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চাদের গ্রোথটা আবার একটু প্রয়োজনের তুলনায় বেশিও হয়ে যাচ্ছে বয়সের আগে, সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। বয়ঃসন্ধির যে বিষয়টা, বয়ঃসন্ধিটা হয়তো দেরিতে আসছে বাচ্চাদের ক্ষেত্রে, কিংবা কারো আগেই চলে আসছে, সেক্ষেত্রেও একটি হরমোনজনিত সমস্যা। এছাড়াও রয়েছে যে বিষয়গুলো, অনেক সময় দেখা যায় যে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে অল্প বয়সে, ক্যালসিয়াম নিয়ে কিছু বিভিন্ন ধরনের ইমব্যালেন্সের বিষয়টা থাকে। তো এই ধরনের নানাবিধ জটিল সমস্যা কিন্তু আসলে আমরা ধরে থাকি হরমোনের কারণে হয়ে থাকে। কারণ বডিতে এতগুলো হরমোন আছে, অনেক সময় রোগীরা মনে করেন যে শুধু থাইরয়েডই একটা হরমোন। না, আসলে বডিতে অনেক হরমোন আছে, এবং যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ইভেন ছেলেদের ক্ষেত্রেও যেটা হয়, বা সেক্সুয়াল যে প্রবলেমটা, আমরা এখানেও কিন্তু হরমোনের সাথে একটা বিশাল রিলেশনশিপ রয়েছে। অনেক সময় মেয়েদের দেখা যায় ছেলেদের ক্ষেত্রে ব্রেস্ট গ্রো করে যাচ্ছে, তো সেক্ষেত্রে কারণটা কি, এটাও একটা হরমোনজনিত সমস্যা হতে পারে। তো সেই রকম যদি আমি আলাদা করে ধরি, অনেকগুলো বিষয় যেটা আমরা জানি না আসলে এগুলো হরমোনের কারণে হয়ে থাকে। খুব চমৎকারভাবে আপনি বলেছেন, উদাহরণ দিয়ে যে কোনগুলি আসলে হরমোনজনিত সমস্যা হতে পারে। আমরা হয়তো সঠিকভাবে বা সঠিক সময় যদি ডায়াগনোসিস করি, তাহলে হরমোনজনিত সমস্যাগুলো ধরা পড়বে এবং তখন আমরা সেই অনুযায়ী চিকিৎসা করব। আপনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন। বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে কোন কোন ধরনের হরমোন সমস্যা বেশি হয়, সেটি যদি আলাদাভাবে একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। যেহেতু নারীদের ক্ষেত্রে একটা বিশাল অংশ আমরা যেটা ফেস করি, সেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটা জিনিস, আর একটা হচ্ছে থাইরয়েড। এই দুটো সবচেয়ে বেশি। আমি যতগুলো হরমোনজনিত সমস্যা বলেছি তার মধ্যে আসলে পর্যায়ক্রমে সবই আসতে পারে, তবে যেটা বেশি কমন আমাদের দেশের জন্য সেটা হচ্ছে এই দুটি রোগ। এছাড়াও আমরা যদি দেখি যে তাদের ক্ষেত্রেও কিন্তু বয়ঃসন্ধিকালের আগে বেশি পরে হতে পারে, এবং অনেকের হয়তো বা পিরিয়ডই হলো না, কেন হলো না, অনেকের ইরেগুলার আছে। তো সেক্ষেত্রে এই যে আমি ডিজিজগুলো বললাম, এগুলো কিন্তু একটা কারণ হতে পারে। ইভেন কারো ক্ষেত্রে মাথা থেকে হরমোনটা ঠিক মতো আসছে না, যে হরমোনগুলো এসে পিরিয়ড মেনটেন করবে, সেক্ষেত্রেও কিন্তু এটা মনে রাখতে হবে যে এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট। বাট কমনলি যদি বলি আমরা, পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা অ্যান্ড হচ্ছে থাইরয়েডের ডিজিজ। এছাড়া যখন তারা প্রেগনেন্সিতে যায়, প্রেগনেন্সির সময় কিন্তু প্রেগনেন্সি ডায়াবেটিস একটা ইম্পর্টেন্ট পার্ট। আর যে পার্টটা আমরা আসলে খুব একটা নজর দেই না, সেটা হচ্ছে যখন কোনো মেয়ের ক্ষেত্রে পিরিয়ডটা আর্লি বন্ধ হয়ে যায়, অর্থাৎ ম্যানোপোজ হয়ে যায়, সেক্ষেত্রে অনেকের বয়সের আগে যদি হয়, তাহলেও কিন্তু এটা একটা হরমোনজনিত সমস্যা। এবং দেখা যায় যে তারপরে যে যন্ত্রণাটা সে ভোগ করে, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস
বা হাড় ক্ষয়, এটা কিন্তু আমাদের দেশে একদমই ইগনোর করা হয়। তো সেটা মেয়েদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু। আসলে এই ডিজিজগুলো নিয়ে জীবনের যে কোনো সময় পর্যায়ে কিন্তু একটা নারী আসলে আমাদের কাছে আসতে পারেন। জি অবশ্যই, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা বৃদ্ধদের ক্ষেত্রে বা যে কোনো পুরুষ এবং নারীদের ক্ষেত্রে কি কি ধরনের হরমোনাল সমস্যা হতে পারে আপনার কাছে আমরা ইনলিস্ট করে শুনলাম। আমি যদি একটির দিকে একটু হাইলাইট করি, যেটি আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন, পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটি সম্পর্কে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিবেন বা লক্ষণগুলো কি হয়, কাদের ক্ষেত্রে হতে পারে, এটি একটু জানা দরকার। ধন্যবাদ। আমরা এই প্রশ্নের উত্তরটি শুনবো, একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বলুন, শুনছি আমরা। আমি ম্যাডামের সাথে কথা বলতে চাই। জি ম্যাডাম শুনছেন, আপনি বলুন আপনার সমস্যাটি বলুন। ম্যাডাম, আমি একজন কিডনি পেশেন্ট। তো আমি দীর্ঘদিন থেকে কিডনি মেডিসিন খাই আর কি, ক্যালসিয়াম। আমাকে ডক্টর, আমার কিডনি ডক্টর ক্যালসিয়াম দিয়েছেন। তো এই ক্যালসিয়াম দীর্ঘদিন খাওয়াতে বাদ দিয়ে দিয়ে খেতে হয়। 1 মাস খাই, আবার ডক্টর 1 মাস বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে লং টাইম ক্যালসিয়াম খাওয়াতে এখানে আমি ডায়াবেটিসের কোনো প্রবলেমে পড়বো কিনা, বা এখানে আমার ডায়াবেটিসের কোনো সমস্যা হবে কিনা, বা কি ধরনের সমস্যা হলে হতে পারে, একটু মেহরবানি করে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। দর্শক খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে অনেককেই আমরা দেখা যায় যে ক্যালসিয়াম জাতীয় ঔষধ খেতে দিচ্ছি এবং এটি কিন্তু আসলে দীর্ঘমেয়াদী খাওয়ার কথা নয়, একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে বন্ধ করে দেওয়ার কথা। উনি খাচ্ছেন, কোনো ক্ষতি হবে কিনা? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসলে পেশেন্টরা বলেছেন, কারণ আমরা না খেয়াল করি না বা আমরা লিখি, রোগীরাও নিজেরা কিন্তু কিনে খেতে থাকে, এরকম একটা ইস্যু আসে। উনি একটা কথা বলছিলেন যে উনি কিডনি জনিত রোগে ভুগছেন। এখন যদি সত্যি উনার এমন হয় যে উনি ক্রনিক কিডনি ডিজিজ মানে সিকেইডিতে ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু ওই পেশেন্টের জন্য আমাদের দরকার হয় ক্যালসিয়াম দেওয়াটা। কারণ আপনারা জানেন যে কিডনির একটা বড় পার্ট হচ্ছে সে ক্যালসিয়াম মেটাবলিজমেও হেল্প করে। তো যখন কোনো পেশেন্টের ক্ষেত্রে এই প্রবলেমটি থাকে যে ক্রনিক কিডনি ইন্ডিকেশনের জন্য যদি সেটা দেয়া হয়, সেক্ষেত্রে যদি দেয়া হয়ে থাকে তার জন্য কোনো প্রবলেম নেই, উনি কিন্তু খেয়ে যেতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, কারণ ওটা উনার হচ্ছে না কিডনির কারণে, সেক্ষেত্রে ডায়াবেটিসের উপর কোনো এফেক্ট পড়বে না। অন্যদিকে যদি আসি আমি, যে আমরা যারা করে থাকি সেটা আমাদের একটা নর্মাল একটা রিকোয়ারমেন্ট আছে যে কখন ক্যালসিয়াম খাবো, কি করব। আমি যদি পর্যাপ্ত পরিমাণে ফুড থেকে নিতে পারি তাহলে কিন্তু আমার অযথা বাইরে থেকে নেওয়ার দরকার হয় না। তবে যখন প্রেগন্যান্সি হয় কিংবা ল্যাকটেশন অর্থাৎ যখন ব্রেস্ট ফিডিং করায় মা, কিংবা যাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে, মেনোপজে আছেন লেডি, এই তিনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। এদের ক্ষেত্রে আমরা সাধারণত নর্মালি যে ফুডে ক্যালসিয়াম খাই সেটাতে সাফিসিয়েন্ট হয় না, তাদের রিকোয়ারমেন্টটা একটু বেশি, তাদের ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি বলে থাকি। কিন্তু অন্যথায় সবার জন্য একদম আমি খেয়ে যেতে থাকবো উইদাউট এনি ইন্ডিকেশন, ইটস নট ইম্পর্টেন্ট। আসলে এরকম একটি ভুল ধারণা বা অনেকের ক্ষেত্রে এরকম কমন চল এরকম রয়েছে যে আমার একটু শরীর ব্যথা করছে বা একটু দুর্বলতা লাগছে, আমি ক্যালসিয়াম খাচ্ছি বা বাজার থেকে নিজেই ক্যালসিয়াম ওষুধ জাতীয় খেয়ে নিচ্ছি এবং সেটা দীর্ঘমেয়াদী খাচ্ছি, সেগুলি যাতে না হয় সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। কারণ এটারও একটা বিষয় আছে, আপনি কখনোই কোনো কিছু ওভারডোজ হয়ে গেলে সেটাও ভালো হবে না। যদিও বডি ট্রাই করে মেটাবলিজম করার জন্য, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এটা ওভারডোজ অবশ্যই কাম্য নয়। আরেকজন দর্শকের সাথে কথা বলতে চাই। জি দর্শক, আসসালামু আলাইকুম, বলুন। হ্যালো, জি আমরা শুনছি। আচ্ছা ভাই, আমি একটু ম্যাডামের সাথে কথা বলতাম যে আমার হরমোন জাতীয় প্রবলেম, মানে অনেকদিন বলতে হচ্ছে, বাচ্চা হওয়ার পর থেকে আমি এক্সেস মানে অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছি, আর হচ্ছে মানে আমার পিরিয়ডটা মানে ঠিক করে হয় না, আর হচ্ছে আমার মানে এর আগে ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাকে ডায়েট দিছে, ব্যায়াম দিছে। তো ডায়েট করতে যেয়ে আমার বাসায় অবশ্যই পড়ে গেছিলাম। এই ব্যাপারটা নিয়ে ম্যাডামের সাথে কথা বলতাম। জি, আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স সেপ্টেম্বরের 7 তারিখ আসলে 30 তারিখ পার হবে। আপনার বাবুর বয়সটি আমি জানতে চাই, এখন যে লাস্ট বেবি যেটা আছে। লাস্ট বলতে আমার একটাই বাচ্চা, আমার বাচ্চার বয়স 9 বছর, মানে ওরও সেপ্টেম্বরের 7 তারিখ আসলে 9 বছর পূর্ণ হবে। জি, আপনাকে ধন্যবাদ। আর কিছু জিজ্ঞেস করবার আছে কিনা? না, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ দর্শক। তো এই ক্ষেত্রে যে বিষয়টা থাকে, অনেকেই বলেন যে বেবি হওয়ার পরে আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে।
বিষয়টা সব ক্ষেত্রে তা হয় না, অনেকের ক্ষেত্রে অনেকগুলো ডিজিজের কারণে হতে পারে। তো আমাকে জানতে হবে যে উনি যেটা বললেন যে আমার ওয়েট বেড়ে যাচ্ছে, তাহলে আমাকে ফ্যাক্টরগুলো খুঁজতে হবে। অর্থাৎ সে কি আসলে থাইরয়েড যদি কোনো কারণে কিংবা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে কিনা, ফ্যামিলিতে হিস্ট্রি থাকলে গ্লুকোজ টেস্ট করে দেখতে হবে যে আসলে সে ডায়াবেটিসে আক্রান্ত হলো কিনা। এগুলো ছাড়াও আমরা যেটা বলি মেটাবলিক সিনড্রোম, অর্থাৎ এখানে ডায়াবেটিস, কোলেস্টেরল, ওয়েট, প্রেশার, এই সবকটা জিনিস আমরা মেজার করে দেখব। এবং এর পাশাপাশি পেশেন্টকে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে তার লাইফস্টাইল কেমন, খাদ্যাভ্যাসটা কিরকম, এক্স্যাক্টলি তার খাওয়াতে কোনো সমস্যা আছে। সে হয়তো মনে করছে যে আমি খুব বেশি খাই না, কিন্তু আসলে তার ওয়েট বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেক সময় ইগনোর করি কিছু মানে খাওয়াকে। অন্যদিকে আমার ইনঅ্যাক্টিভিটি, হয়তো আমার এক্সারসাইজ হয় না, নড়াচড়া তেমন নাই, কিন্তু আমি মনে করছি যে আমার ওয়েট ঠিক হয়ে যাবে। সো এটা কিন্তু ভুল ধারণা। তো অনেকগুলো ফ্যাক্টর বিবেচনার পরে আমরা ডিসাইড করব যে হ্যাঁ তার জন্য আসলে ওয়েট ইনক্রিজের কারণটা কি। আমাদের দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি কোন ফ্যাক্টরগুলোকে ইঙ্গিত করতে চাচ্ছেন বা সেই অনুযায়ী তাকে এখন কোন ব্যবস্থাগুলো নিতে হবে। যদি তার খাদ্যাভ্যাসের কোনো সমস্যা থেকে থাকে অথবা শারীরিক সচলতার জন্য শারীরিক পরিশ্রমের কোনো বিষয় থেকে থাকে অথবা অন্য কোনো রোগ থেকে থাকে, সে অনুযায়ী তিনি পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেবেন। আমরা ছোট্ট একটি বিরতির পরে আবারও হরমোনজনিত বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, এসকেএফ ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত একটি বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ফিরবো, সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকেএফ ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস এবং হরমোনজনিত সমস্যা। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন ডক্টর ইয়াসমিন আক্তার, সহযোগী অধ্যাপক, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমরা বিরতির পূর্বে এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ হরমোন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। একজন দর্শক আমাদেরকে আবারও ফোন করেছেন, দর্শকের সাথে কথা বলবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি দর্শক, আসসালামু আলাইকুম, বলুন। আমরা শুনছি, বলুন। জি দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নটি বলুন। বলতেছি, আমি গোলাম রব্বানি বলছি জয়পুরহাট থেকে। জি বলুন। আচ্ছা, আমার প্রচন্ড গা ঘামে এবং মাথা ঘোরে, মাথা ঝিমঝিম করে। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা করে আমার হাইপার থাইরয়েড ধরা পড়ে। জি, এটা হচ্ছে 0.3406 আর কি। আচ্ছা, পরে আমাকে কার্বোজেল হচ্ছে ট্যাবলেট দেয়। আর ডায়াবেটিস আসে আমার হচ্ছে খাওয়ার আগে 6 এবং খাওয়ার পরে আসে আপনার 8-9। জি, এখন এই কার্বোজেল পরে আমি পিজিতে দেখাইছিলাম, আমাকে রেফার করছিল, তো ওখানে বলছে যে হচ্ছে আপনাকে একটা মানে থেরাপি দিতে হবে। এখন কি কার্বোজেল খাইলে হবে না থেরাপিটা দিতে হবে? আমার একটা প্রশ্ন হচ্ছে। আমার গত 6 মাসে 6 তারিখে ডেট ছিল থেরাপি দেওয়ার আর কি। জি, আপনাকে ধন্যবাদ দর্শক, আপনি সুন্দর করে আপনার হিস্ট্রি তুলে ধরেছেন। এখন ওনার জন্য কি করা যেতে পারে আপনি একটু পরামর্শ দেবেন। ধন্যবাদ দর্শক আপনাকে। ধন্যবাদ। আসলে যখন আমরা একটা পেশেন্টের হাইপার থাইরয়েড অর্থাৎ হচ্ছে যখন হরমোন এক্সেস থাকে এবং এটার কারণটি আমরা জানতে পারি যে এটা কেন হয়েছে, যদি ডেফিনেটিভলি মনে হয় যে না এই পেশেন্টের গ্রেভস ডিজিজ বা টক্সিক নোডুলার গয়টার, আমরা কিছু টার্ম বলি মাল্টিনোডুলার গয়টার, তো সেই অনুযায়ী আসলে আমরা বিবেচনা করি ওই পেশেন্টের জন্য আসলে কার্বিজল দিব, মানে কার্বিজল গ্রুপের কিছু ড্রাগ আছে সেটা দিব, নাকি আমরা তাকে রেডিও আয়োডিন অ্যাবলেশন থেরাপি দিব, যেটার কথা উনি বলতে চাইছিলেন। এক্স্যাক্টলি, এটা এমন কঠিন কিছু না। রেডিও থেরাপি শুনলে মনে হয়, কিন্তু আসলে রেডিও আয়োডিন বলতে এক ধরনের আর মেডিসিন অ্যাকচুয়ালি খাইয়ে দেওয়া হয় পেশেন্টকে, যেটার কারণে তার থাইরয়েড যে এক্সেস কাজ করছিল সেটাকে বন্ধ করে দেওয়া। অর্থাৎ এটা মানুষ শুনলে মনে করে যে থেরাপি কঠিন কিছু, বিষয়টা তাও না। ওনার যতটুকু হিস্ট্রি আমরা পেলাম, তা উনি কি থেরাপির জন্য উপযুক্ত কিনা? এখন আসি আমাদের পার্সপেক্টিভে, আর একটু আমি ওয়েস্টার্ন যদি পার্সপেক্টিভে কম্পেয়ার করে বলি, আসলে লম্বা সময় ধরে কার্বিজল ওষুধ খাওয়াটা বোরিং লাগে, যে 1.5-2 বছর ধরে আমি খাবো, ডিজিজ কন্ট্রোল হবে কিনা, এটা ডিফিকাল্ট। তো অনেকের ক্ষেত্রে আমরা এই জন্য আরো ফ্যাক্টর বিবেচনা করি, যে গ্ল্যান্ডটা কতটুকু বড়, অ্যান্টিবডি, অনেকগুলো ফ্যাক্টর দেখে তখন আমরা অনেক সময় বিবেচনা করি। উনি যেটা বলছিলেন যে হ্যাঁ ওনাকে ডিসিশন দেওয়া হয়েছে যে থেরাপি দিলে ভালো, আমি মনে করি ভালো। কারণ হচ্ছে গিয়ে আপনি যখন থেরাপিটা দিবেন, এটার বেশি হলে যে সাইড এফেক্টসটি হয় সেটা হচ্ছে যে হরমোনাল লেভেলটি কমে যেতে পারে একটা সময় এসে, বরং সেটার জন্য যে মেডিসিনটি খেতে হয় সেটা খুব প্যালেটেবল অ্যান্ড ইজি ফলো আপ করা। বাট কার্বিজলে যখন থাকে তখন একটু লম্বা সময় আমরা কন্টিনিউ করি, রেগুলার ফলো আপে আসতে হয়,
এই ফ্যাক্টরগুলো থাকে। কাজেই এই থেরাপি আসলে থেরাপি শব্দটি শুনে আমরা যেরকম অনেক সময় ভয় পেয়ে যাই সেটি হওয়ার মতো কিছু নয়। উনি ওনার জন্য থেরাপি দেওয়ার ক্ষেত্রে ইন্ডিকেশন রয়েছে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ ক্রমে তিনি থেরাপির জন্য গ্রহণ করতে পারেন, যেতে পারেন। আমরা বিরতির পূর্বে আলোচনা করতে শুরু করেছিলাম পিসিওএস, সেই সম্পর্কে আপনার কাছে সংক্ষিপ্তভাবে শুনতে চাই, একটু যদি বলেন। আচ্ছা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম শব্দটা শুনলে মনে হয় যে আমার ওভারিতে অনেক সিস্ট হয়ে গেছে, বিষয়টা এরকম। এবং অনেকেই যখন শুনতেন যে আমার ওভারিতে সিস্ট, রোগীরা এসে বলে যে আমার ওভারিতে তো সিস্ট, খুবই প্যানিক হয়ে যান। আসলে আপনাকে মনে রাখতে হবে মূল মেকানিজমটা হচ্ছে এখানে হরমোনের কারণে হয়। অর্থাৎ যখনই আপনার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা জিনিস আছে, আর ইনসুলিনটা আছে কিন্তু বেশি কাজ করতে পারছে না, ইন দ্যাট কেস আপনার অন্যান্য যে হরমোনগুলো আছে ওগুলোতে ইমব্যালেন্স হয়ে যায়। আর ওই ইমব্যালেন্সের কারণে আপনার দেখা যায় পিরিয়ডে ইরেগুলারিটি হচ্ছে, হয়তোবা এক্সেস হেয়ার মুখে হয়ে যাচ্ছে, এই যে বিষয়গুলো হচ্ছে, এবং অনেকে ইনফার্টিলিটিতে অর্থাৎ কনসিভ করতে প্রবলেম হচ্ছে। এই তিনটা কম্বিনেশনগুলো যখন তৈরি হয় তখনই আমরা বলি পলিসিস্টিক ওভারি সিনড্রোম। বেসিক্যালি এখানে যেটা হয়, এই ইমব্যালেন্সের কারণে আমাদের কিন্তু প্রতি মাসে মেয়েদের একটি ডিম পরিপক্ক হয় অনেকগুলোর মধ্যে। তো এক্ষেত্রে দেখা যায় যে ডিমটা আসলে পরিপক্ক হচ্ছে না, হতে হতে একটা জায়গায় এসে আটকে যাচ্ছে, তখন ওইটা ওভারির গায়ে লেগে থাকে এবং দেখতে ওটা সিস্টের মতো মনে হয়, বাট ইটস নট এ ট্রু সিস্ট। ওকে, তো তখন যেটা মনে হয় যে এটাকে বলি আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তো এই সব মিলে আসলে এটা একটা হরমোনজনিত সমস্যা, যে কারণে আপনি যদি সঠিক চিকিৎসাটি গ্রহণ করতে পারেন এটার ওয়েতে, দেন আপনি অনেকটা প্রবলেম থেকে দূরে থাকতে পারবেন আর কি। বয়সের ক্ষেত্রে কোনো বিষয় কি আছে যে কোন বয়সে প্রকাশ পায় বা কোন বয়সের রোগীরা আপনাদের কাছে আসে? আচ্ছা, এইটা আসলে যখন হয় রিপ্রোডাক্টিভ এজ যেটাকে বলি আমরা, মানে পিউবার্টি থেকেও ইভেন শুরু হতে পারে। কারো কারো ক্ষেত্রে তো এখন ওয়েট এত বেশি থাকে যে পিউবার্টির আগে থেকেও অনেকে শুরু হয়ে যাচ্ছে, তখন দেখা যায় পিরিয়ডই শুরু হচ্ছে না। তো আলটিমেটলি এই পেশেন্টগুলো যে কোনো এজে প্রেজেন্ট করতে পারে, বাট আমরা বেশি যেটা পাই যখন ফার্টিলিটির ইস্যু থাকে, ইয়াং লেডিজরা যারা যখন এই বয়সটা বেশি আমাদের কাছে, এই বয়সের রোগীরাই বেশি আমাদের কাছে আসছে। জি, কাজেই আপনি যেটি বলছিলেন যে অনেকের ক্ষেত্রে ওজনাধিক্য একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে, লাইফস্টাইল মডিফিকেশন সবসময়ের জন্যই আসলে গুরুত্বপূর্ণ। আর অনেক ধরনের পেশেন্ট আমরা সবসময় দেখছি হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই। একজন দর্শক আছেন, যে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। কল্পনা আক্তার। হ্যালো, জি আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আপনার সমস্যাটি বলুন। বলুন। আমার মেয়ের বয়স 18। জি। ওর সমস্যা, ওর মানে রেগুলার পিরিয়ড হয় না, আর 4-5 দিন পর মানে লেট হয়, হওয়ার সময় এত ব্যথা হয়, অনেক কান্নাকাটি করে। জি, আপনার কিছু জিজ্ঞেস করবার আছে সরাসরি? না, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি। 18 বছর বয়স। উনি যেটা বলছিলেন যে আমার মেয়ের পিরিয়ডটা ঠিকমতো হয় না, বাট উনি বলছিলেন যে 4-5 দিন লেট হয়। তো এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। আসলে সাইকেলের বিষয়টা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে এটা কি আমার 21 ডেজের কম হয়ে যাচ্ছে নাকি 35 দিনের উপরে হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু এটাকে অ্যাড্রেস করব। তো আপনি 4-5 দিন লেট এটা হতেই পারে, ঠিক আছে, এটা ইস্যু নয়। 4-5 দিন লেট হওয়াটা বড় কোনো ইস্যু নয়। তার সাথে বড় ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা ছিল, উনি বলছে যে ব্যথা হয়। আমরা আসলে খুঁজবো যে ওখানে এমন কিছু অর্গানিক ব্যথার কোনো কারণ আছে কি নিউট্রাসে, এছাড়া কিন্তু আসলে নরমালি ব্যথা হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে এটা একটু কঠিন কিছু না, মেয়েদের এটা হবে, বাট যদি ইনটলারেবল কিছু হয় সেক্ষেত্রে সে মেডিকেশনের জন্য ডক্টরের হেল্প নিতে পারে। যদি ব্যথার পরিমাণ অতিরিক্ত পরিমাণে হয় যেটা সহ্য করার মতো নয়, তাহলে অবশ্যই তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করবেন। আর কিছুটা বা মাইল্ড পেইন যেটি আপনি বলেছেন স্বাভাবিক, সেটার জন্য তিনি ওষুধ গ্রহণ করতে পারেন। আরো একজন দর্শকের প্রশ্ন নিচ্ছি আমরা। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম দর্শক। জি ওয়ালাইকুম আসসালাম। আমার সমস্যাটা হচ্ছে ইদানিং হচ্ছে পিরিয়ড আগে ইরেগুলার ছিল, মাসে 3 বার হতো। আমার হাইপোথাইরয়েডিজম 9 বছর যাবত। জি, আপনার কিছু জিজ্ঞেস করবার রয়েছে? এখন আপনার পিরিয়ড কেমন হচ্ছে? হ্যাঁ, এখন আমার পিরিয়ড নরমাল, কিন্তু আমার অনেক সাদা স্রাব যায়, এক্সেস লেভেলে সাদা স্রাব যায়। আপনার কি বিয়ে হয়েছে?
হ্যাঁ হ্যাঁ, আমার একটা বাচ্চাও আছে, বেবিও আছে। আপনাকে ধন্যবাদ দর্শক, একটু সংক্ষেপে আমরা উত্তরটা দেব, আমাদের সময় ধন্যবাদ। শেষের দিকে। আসলে এই যে প্রবলেমটা উনি বলছিলেন, পিরিয়ড যেহেতু রেগুলার থাইরয়েড ওষুধ খাচ্ছে, এর সাথে হরমোনের কোনো আলাদা আর কিছু নেই। তবে হ্যাঁ, ওনার যেহেতু সাদা স্রাবের যে কথাটা বলছেন, এটা মেয়েদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম, সেক্ষেত্রে উনি অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন যে এটা আসলে সাদা স্রাবটা কি নরমাল নাকি অ্যাবনরমাল, এটাও খুঁজতে হবে, অর্থাৎ প্যাথোলজিক্যাল কিছু আছে কিনা। যদি উনি দেখে হিস্ট্রি নিয়ে আরো কিছু আমরা ইম্পর্টেন্ট তথ্য নেই, খারাপ কিছু না হয়, তাহলে এটা লাইকলি হতেই পারে। সো এটা নিয়ে তখন তাকে অরিডর কিছু হবে না। বাট আরো কিছু অর্গানিক যদি কোনো কারণ থাকে যেটা ওনার গাইনোকোলজিস্ট দেখে ডিসিশন নিবে, মনে করলে ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবে। সো এটা হরমোনের সাথে খুব একটা যে রিলেটেড হয়ে আছে এরকম কিছু নয়। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেবার জন্য, এবং আমাদের অনেক দর্শক প্রশ্ন করেছেন এবং তার যথাযথ উত্তর আপনি দিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর, আমাকে আসলে আমন্ত্রণ জানানোর জন্য আরটিভিতে, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা হরমোনজনিত সমস্যাগুলো নিয়ে আরও বেশি জানাতে চাই, রোগীরা জানুক এবং সুস্থ থাকুক। সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে লাইফস্টাইলটাকে সঠিকভাবে মেনটেন করতে হবে, যেন আমরা হরমোনজনিত কিছু সমস্যা অন্তত দূর করতে পারি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি ডায়াবেটিস এবং হরমোনজনিত সমস্যা এই বিষয়টির উপর। আজকে আমরা সময় স্বল্পতার কারণে ডায়াবেটিস বিষয়ে আলোচনা করতে পারিনি, কিন্তু অনেকগুলো মহিলাদের বা নারীদের যে সকল হরমোনাল রোগ রয়েছে সেগুলি নিয়ে কথা বলতে পেরেছি, আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের অনুষ্ঠানটি দেখবার জন্য। আল্লাহ হাফেজ।